বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমরা 2026 সালে এসএসসি এবং দাখিল পরীক্ষা দিব, তাদের জন্য আমরা বিভিন্ন বোর্ড থেকে বাছাইকৃত আমরা বহু নির্বাচনী প্রশ্নের কিন্তু সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা দেখব অনুশীলনী 3.3, 3.4 ও 3.5-এর আমরা 20টি প্রশ্নের সমাধানটা দেখব। তাহলে কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। কেননা আমরা যদি এই বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে যদি হলে প্রবেশ করতে পারি ব্যাখ্যা সহ, তাহলে যেভাবেই যে কোনো বহু নির্বাচনী প্রশ্ন আসুক না কেন, এই তৃতীয় অধ্যায় থেকে আমরা যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু সময়ের আগে আমরা দিতে পারবো। তাহলে তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আসি, এখন আমাদের 1 নাম্বার প্রশ্নটি কি রয়েছে। 1 নাম্বার প্রশ্ন বলা আছে যে এর একটি উৎপাদক নিচের কোনটি। উৎপাদক হতে পারে আমাদের, কিন্তু উৎপাদক দুটা হতে পারে। অনেক সময় দেখবা x+3 হলো, আরেকটা x-4 হলো। এখন এই দুটার মধ্যে দেখবা উত্তরে দুটাও দেওয়া থাকতে পারে, অনেক সময় দেখবা যে একটা একটা করে দেওয়া থাকতে পারে, এইরকম হতে পারে। আমাদের কিন্তু দুটাই দেওয়া থাকবে এরকম নয়। যেমন 1 নাম্বার প্রশ্নে আমাদের আছে, আমরা যদি দেখি 1 নাম্বার প্রশ্নটি আমরা আগে লিখি, যদি x² - 1 তারপরে কি আছে +2y - y²। প্রিয় শিক্ষার্থীরা, এইরকম 3 পদের 4 পদের ক্ষেত্রে অবশ্যই বর্গের সূত্র হবে, শেষে আমাদের a² - b² হবে, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে স্কোয়ার বিয়োগ ব্র্যাকেটের বাইরে স্কোয়ার এরকম হবে। তখন কি হবে, x+y হবে, আরেকটা x - y হবে। অর্থাৎ প্রথম ব্র্যাকেটের মধ্যে দেখো, প্রথম রাশি দ্বিতীয় রাশির মাঝখানে যোগ একবার, আরেকবার মাইনাস দিয়ে কাজটা করতে হবে। এখন আসি প্রথমে, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে বর্গের সূত্র তৈরি করতে হবে। তার আগে আমরা সবসময় একটু নজর দেব কোথায়, এই বর্গের ক্ষেত্রে আমরা সাধারণত নজর দেব সাধারণত 2-এর সাথে কি কি অক্ষর থাকে। যেমন 2-এর সাথে যদি a আর b থাকে, অথবা 2-এর সাথে যদি c আর d থাকে, তাহলে কি ঘটনা ঘটবে বলে, এখানে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার হবে, এখানেও প্লাস ব্র্যাকেটের বাইরে স্কোয়ার হবে। তাহলে এর ভেতরে কি থাকবে, c, আর এর ভেতরে থাকবে d। যেহেতু এখানে e আছে আর a আছে, তাহলে দেখো এখানে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, এখানে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, কারণ বর্গের সূত্র তৈরি করতে হলে তোমাকে এই প্রসেসেই যেতে হবে। তাহলে এখানে কি হবে, a হবে, এখানে b হবে। এখন দেখো তো এখানে কি ঘটনা ঘটছে। আবার একটা জিনিস, আমরা এখানে যদি একটু মাইনাস দিই, তাহলে এখানে মাইনাস হতে পারে, কিন্তু 2-এর সাথে মাইনাস হতে পারে, কিন্তু এই স্কোয়ারগুলোর সাথে কখনোই কিন্তু মাইনাস হবে না। বর্গের সূত্রে আমরা স্কোয়ারের সাথে মাইনাস কখনোই দেখতে পাবো না, মাইনাস দেখতে পারবো 2-এর সাথে। কিন্তু এখানে কি ঘটনা ঘটেছে দেখো, আমরা 2-এর সাথে কি কি দেখতে পাচ্ছি। আমরা যদি একটু এটার ক্ষেত্রে দেখি, তাহলে এর জন্য কি লেখা যায়, এখানে এর জন্য a² + 2ab + b², এখান থেকে a+b² লেখা যায়। আর এটার জন্য কি লেখা যায়, এখানে c আর এখানকার d লিখবো, মাঝখানে 2-এর সাথে যে চিহ্ন সেই চিহ্ন লেখা হোল², অর্থাৎ c - d² হবে। এখন আসি এই অঙ্কে আমাদের 2-এর সাথে কি আছে দেখো তো। এই অঙ্কে আমরা 2-এর সাথে দেখতে পাচ্ছি y, কিন্তু তার আগে কি আছে, 1 আছে, 1-এর পরে প্লাস আছে, এখানে আবার কি আছে, -y² আছে, 1-এর সামনে কিন্তু মাইনাস চিহ্ন আছে। এখন দেখো আমাদের মাইনাস চিহ্ন থাকার কথা 2-এর সাথে, তাহলে কি হবে, এখন মাইনাসটা আমাদের কমন নিলে কিন্তু আবার এটার সাথে মাইনাস হবে, আর এই দুটো প্লাস হয়ে যাবে, কমন নেওয়ার সাথে সাথেই চেঞ্জ হয়ে যাবে। এখন 2-এর সাথে কি কি আছে দেখো, 2-এর সাথে যদি প্রথমে কি আছে, এখানে 1, তাহলে 1 লিখবা, এখানে কি আছে y, তাহলে y-টাও আছে। এখন কি হয় দেখো তো, কি হবে, এখানে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, তাহলে y, এখানে কি হবে, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার 1। আমি যদি মাইনাসটা কমন নিই, তাহলে এটা কি হয়ে যাবে, 2-এরটা তখন কি হয়ে যাবে, মাইনাস কমন নেওয়ার সাথে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে কিন্তু। তাহলে আমাদের এই অঙ্কে বর্গের সূত্র, তাহলে 2-এর সাথে কি কি অক্ষর থাকে সেটা আমাকে লক্ষ্য করতে হবে। দেখো 2-এর সাথে আমার কি কি আছে। এখন আসি, আমরা স্কোয়ারগুলোর সাথে মাইনাস পরে আছে, তাহলে এই যে y আছে, y এর উপর স্কোয়ার আছে, কিন্তু মাইনাস রাখা যাবে না। তাহলে কি করবা তোমরা, মাইনাস প্রথমে কমন নিবা, 1-এর চিহ্ন মাইনাস ছিল, হয়ে গেল প্লাস, এবার মাইনাস হয়ে যাবে 2y, এবার এটা হয়ে যাবে +y²। এখন দেখো বর্গের সূত্র তুমি তৈরি করো, কি করবা, x-এর উপর স্কোয়ার। এখন দেখো সেকেন্ড ব্র্যাকেট দেবা, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার বিয়োগ প্লাস ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, এখানে ঢুকবে y আর এখানে ঢুকবে 1। সূত্রের এখানে কত লিখবা, 2 লিখবে, 2-এর পরে এখানে কত লিখছো, 1 ইন্টু এখানে কত, y। তাহলে কি হবে, x-এর উপর স্কোয়ার বিয়োগ এখান থেকে 1 আর এখান থেকে y নিয়ে মাঝখানে 2-এর 1 আর y এর মাঝখানে এই মাইনাস চিহ্ন দিয়ে হোল² হবে। এখন দেখো এই স্কোয়ারটা যদি আমি ব্র্যাকেটের বাইরে রাখি, এই স্কোয়ার, তাহলে a² - b²। তাহলে এখন এখানে কি হবে বলে, প্রথম রাশির সাথে এটা যোগ দেয়, অর্থাৎ প্রথম ব্র্যাকেটের মধ্যে 2টা ব্র্যাকেটের মধ্যে আমাকে লিখতে হবে। তবে প্রথম ব্র্যাকেটে আমার x লিখতে হবে, 1 লিখতে হবে, y লিখতে হবে। প্রথম ব্র্যাকেটে কিন্তু যে চিহ্ন আছে, যার যার চিহ্ন, তাই এটা +x +1 - y, যার যার চিহ্ন, প্রথম ব্র্যাকেটে যার যার চিহ্ন তাই হবে। দ্বিতীয় ব্র্যাকেটে প্রথম রাশির প্রথম রাশিটা ঠিক থাকবে, দ্বিতীয় রাশির শুধু চিহ্ন পরিবর্তন হবে, তাহলে x ঠিক থাকবে,
এটা মাইনাস হবে -1, এটা +y হবে। এখন দেখি এর মধ্যে কোনটা উত্তরে আছে। আমরা যদি দেখি তাহলে দেখো আমরা একটু সাজায় যদি লিখি x + y x - y, এখানে -yটার সাথে মাইনাস আছে +1, আমরা এখানে x + y - 1, এই দুটার যে কোনোটা অ্যান্সারে কিন্তু থাকতে পারে, যেটা থাকবে যে কোনো একটা থাকলেই হলো। দেখো তো কোনটা, x + y - 1, x + y - 1, তার মানে এটা আছে, তা কতে আছে, তাহলে আমাদের কোয়াড নাম্বারটাই সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 2 নাম্বারটা দেখব। 2 নাম্বার কি আছে, উৎপাদকের বিশ্লেষণ। এবার 2 নাম্বারটা আমরা যদি দেখি, প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আসলে 2026 সালে যে পরীক্ষা দিব যারা, তাদের জন্য কিন্তু বিভিন্ন বোর্ড থেকে কিন্তু এগুলো নেওয়া, এগুলো দেখলে কিন্তু আমাদের যথেষ্ট, আর অতিরিক্ত কোনো অঙ্কই দেখার প্রয়োজন হবে না, তবে এগুলো ব্যাখ্যা সহ কিন্তু তোমাদেরকে দেখতে হবে। এবার আছে কত, a² - 11a - 12, এখানে আছে a² - 11a কত -12। এখন আমাদের কি করতে হবে, এই 12 বা 12কে আমাদের ভাঙাতে হবে কত দ্বারা, তাহলে 2 দিয়ে দিলে 6, আবারও 2 দিয়ে দিলে কত 3, তাহলে 12কে আমরা যদি ভাঙাই তাহলে 12 × 1, 12কে 12, তারপরে 6 × 2 = 12, 3 × 4 = 12, আর কিন্তু 12 নাই, আর কোনো কিছুতে হবে না। এখন কোনটাতে 11 হয়, মাঝখানে দেখো, এটার থেকে, এই 12 থেকে 1 বিয়োগ করলে কিন্তু কি হয়, 11 হয়। তাহলে আমাদের মাঝখানে যেহেতু 11 আছে, এটার সাথে 2 যোগ করলে 8 হয়, 4 যোগ করলে 7 হয়, হয় না, কোনোটাতে 11 হয় না, খালি এটাতেই হয় একমাত্র। তাহলে 12 আর 1 দিয়ে করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি দেখি এই a² আর -12 কিন্তু আমার থাকবেই। তাহলে মাইনাস, দেখো মিডল টার্মে, মাইনাসের মিডল টার্মে একটা জিনিস তোমরা সবসময় দেখবা, যে একটা প্লাসে আমাদের 2টা প্লাসের হতে হবে আর 2টা মাইনাসের হতে হবে। এটাই মাইনাসের মিডল টার্মের নিয়ম অনুযায়ী, 2টার সাথে মাইনাস হবে আর 2টার সাথে প্লাস হবে। তাহলে প্রথমটা প্লাস, দ্বিতীয় শেষেরটাতে মাইনাস আছে, এই দুটার কিন্তু চেঞ্জ হবে না, এই দুটার কিন্তু ঠিকই থাকবে, খালি মাঝখানের পদটা চেঞ্জ হবে, দুটা পদ তৈরি হবে, তবে প্রথমটার সাথে কিন্তু মাইনাস হবে। তাহলে প্রথম 12 এর সাথে মাইনাস, 12 এর সাথে মাইনাস, তাহলে দেখো তো 2টা মাইনাস ফিল আপ হয়ে গেল। এখন আরেকটা প্লাসেরটা লিখলি হচ্ছে, তাহলে 1 এর সাথে তো 1 লেখা লাগে না, প্লাস এ লিখলি হয়ে যায়। তাহলে দেখো 2টা মাইনাসের, 2টা প্লাসের, এটা আর এটা প্লাসের, এটা আর এটা মাইনাসের, দেখো মিডল টার্মে আমাদের সহজ হবে। আরেকটা জিনিস তোমরা হিসাব করতে পারো, দেখো আমাদের আছে কত, এখানে 11, লেখছো কত 12, যদি বেশি লেখে থাকো বিপরীত চিহ্ন দিয়ে লিখতে হবে, যদি কম লিখে থাকো তাহলে একই চিহ্ন দিয়ে লিখবা, যদি ওপরে যা থাকবে তার সাথে যদি কম লেখো তাহলে একই চিহ্ন, যদি ওপরে যা লেখা থাকবে তার সাথে যদি বেশি লেখো তাহলে বিপরীত চিহ্ন, এটাই হয়ে যাবে, তাও হবে। এই দুইভাবে হিসাব করতে পারো। এখন আসো এই দুটার মধ্যে কমন a - 12, আর এখানে কি আছে, এর সব প্লাস দিলাম, এর সাথে কত 1, তাহলে a - 12, একটা হবে কি a - 12, আরেকটা হবে a + 1। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো আমাদের দুটাই উত্তরে থাকতে পারে। এই যে আমরা দেখতে পাচ্ছি a + 1, a - 12 আছে আমাদের ঘ নাম্বারে, তাহলে 2 এর ঘ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন আমরা সমাধান করব। 3 নম্বর প্রশ্নটি একইভাবে মিডল টার্ম হবে, আমরা দেখতে পাচ্ছি এটাও মিডল টার্ম, p² - p - 1, 2p² - p - 1। আমাদের আসলে যদি কোনো মিডল টার্মে আবার সামনে যদি কোনো সংখ্যা থাকে, ওই সংখ্যা দ্বারা শেষ সংখ্যাটিকে আগে গুণ করে নিতে হবে, গুণ করলে কত হয়, তবে অঙ্কের ভেতরে কোথাও লেখা যাবে না। তাহলে 2 × 2, আমরা এবার কাকে ভাঙাবো, 2কে ভাঙাবো, একমাত্র 2 × 2 হয়, আর অন্য কিছুতে কিন্তু ভাঙানো যায় না। তাহলে এখানে কিন্তু লেখা যাবে না, 2 যে গুণ করে পেলাম 2 × 2, সেটাকে অন্য জায়গায় ভাঙায় আমরা দেখব। তাহলে 2 × 2, তাহলে কি হবে, 2p², এটার সাথে p, এটা 1 এর সাথেও p, তাহলে এখানে তাহলে মাইনাস, যে চিহ্ন আছে সেই চিহ্ন দিবা, -2p ছিল 1p, লেখছে 2p, তাহলে ওই চিহ্ন দিয়ে আর লেখা যাবে না, প্লাস দিয়ে লিখতে হবে, +p, তারপরে কি -1। দেখো 2টা মাইনাস আর 2টা প্লাসের, এই দুটার মধ্যে কি কমন, p কমন, 2 কমন, 2ও কমন আছে, তাহলে p - 1। এখানে 2 চলে গেল, p² একটা p গেলে একটা p, আর এখানে 2p চলে গেলে -1, এখানে প্লাস কি আছে, p সহগ 1 লিখলে p - 1ই হবে, একটা হবে p - 1, আরেকটা হবে 2p + 1, 2p + 1। প্রিয় শিক্ষার্থীরা, কোথায় আছে উত্তর এখন খুঁজবো আমরা? 3 নম্বরে p - 1, ক নম্বরে দেখতে পাচ্ছি, দেখো আর কোনোটাই মিল নাই, দেখো এখানে p - 1, এই যে আছে একটা আছে, মিল হচ্ছে আমাদের ক নম্বরে, তাহলে দেখা যাচ্ছে না, এখানে ক নম্বরটি আমাদের সঠিক উত্তর। p + 1 কিন্তু নাই এখানে, দেখো আরেকটা কি 2p দুটাতে, সরি হয়তো বা এখানে কোনো একটা কিছু হয়তো বা আমাদের মিস করছে, যাই হোক এই দুটার কিন্তু আমাদের পরে যেটা আছে 2p + 1, যেটা কোথাও নেই আমরা, তাহলে এখানে ক নাম্বারে একটাই সঠিক উত্তর পাচ্ছি, তাহলে 3 এর ক নাম্বারটি আমাদের সঠিক উত্তর। আমরা পরে দেখব এটা
আমরা উত্তর একটাই থাকে, সাধারণত উত্তর একটাই আছে যেহেতু। এখন আসি আমরা পরেরটাতে একটু যদি যাই, এই যে এই 4 নাম্বার অঙ্কটা কিন্তু একটার একের মতো করে হিসাব করতে হবে। আমরা একটা কিভাবে করেছি সেইভাবে কিন্তু আমরা দেখো প্রত্যেকটা অঙ্করই কিন্তু দুটো করে নিয়ে এসেছি, কারণ আমরা বুঝে দেওয়ার জন্য। আর যখন আমরা 120টা একেবারে খাতায় তোমাদেরকে পরীক্ষার আগে রাত্রে কিন্তু একেবারে 120টা কিন্তু এমসিকিউ খাতাতে করে দিব, তখন কিন্তু ওই 120টা দেখলেই তোমাদের জন্য যথেষ্ট হবে। তার পাশাপাশি এগুলো কিন্তু তোমাদেরকে একটু ব্যাখ্যা সহ দেখে দিতে হবে, তাহলে ওগুলো তোমাদের জন্য কি দেওয়া হবে একেবারে পরীক্ষার আগের রাতে তোমাদের, ওটা হচ্ছে একেবারে বোনাস, অর্থাৎ দেখে যাবা আর পরীক্ষা উত্তর দিবা। তাহলে এখন আসি আমরা 4 নাম্বার প্রশ্নটা দেখতে চাচ্ছি কি আছে, লিখে দেখি। x⁴ মাইনাস 6x² y², তারপরে কি প্লাস y⁴। আমরা একটা কাজ করব, এই 3 পদের ক্ষেত্রে 4 পদের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় আমরা এই যে হয় ব্র্যাকেটের বাইরে এরকমভাবে আমরা ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব বর্গের সূত্র তৈরি করার জন্য। x⁴ যদি হয় বাইরে 2 গেলে তাহলে x² ভেতরে, y² কি থাকবে ভেতরে y²। এখন আমাদের বর্গের সূত্রে কি থাকে মাঝখানে, দেখো তো 2 লিখবা, 2 এর সাথে এখানে কি লিখছো x² লিখবা, এখানে কত লিখছো y² লিখবা। লিখলাম, লেখার পরে এখন আসি, এখন দেখো এখানে আছে কত -6, আমি লিখছি -2, তাহলে এখনো -4 আমার এখানে, তাহলে -4টা এখানে লিখতে হবে, -4 x² y² -4 আর -2। দেখো আমাদের এখানে বর্গের সূত্র হলো যেটুকু বৃদ্ধি পেলো সেটাকে আমরা ডান সাইডে লিখে দিব, অর্থাৎ বৃদ্ধি তো নয়, আমরা কমই লিখছি, -6 এর মধ্যে -2 লিখছি, আরও -4 কিন্তু অবশিষ্ট থাকে, সেই -4 পরে আবার লিখতে হবে। এইখানে যে মাইনাসের পরে যে সংখ্যাগুলো হবে সব সময় তোমাদের হবে পূর্ণবর্গ সংখ্যা, কেমন, যেমন 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 9, 16, 25 এই সংখ্যাগুলো হতেই হবে, না হলে কিন্তু অঙ্ক হবে না। আমি একটা অঙ্ক তোমাদেরকে একটু পরে দেখে দিব, আগে এটা আমরা উত্তরটা বের করে নিই। দেখো এখান থেকে নিবা প্রথম রাশি x², এখান থেকে নিবা দ্বিতীয় রাশি, তার আগে দেবা -2 এর সাথে মাইনাস দিয়ে দ্বিতীয় রাশি লিখবা y² লেখা হোল স্কোয়ার। এখানে কি ব্র্যাকেট দিয়ে আবার কি লেখা যায়, দেখো স্কোয়ার দেওয়া যায়, এখানে 4 জন্য কত 2 লেখা যায়, x আর y লেখা যায়। এবার একবার যোগ দেয়া একবার বিয়োগ দেয়া, দুইটা ব্র্যাকেটে a² - b² a + b a - b, তাহলে এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে আমাদের দ্বিতীয় রাশি। তাহলে দুইটা ব্র্যাকেটের মধ্যে এখন আমাদের লিখতে হবে, কি লিখবো, প্রথম ব্র্যাকেটের মধ্যে যার যার চিহ্ন তাই লিখতে হয়, কোনো পরিবর্তন নাই। এখানে 2 এর চিহ্ন কিন্তু এই চিহ্ন নয়, 2 এর চিহ্ন কিন্তু ভেতরে আছে প্লাস, তাহলে +2xy। এই ব্র্যাকেটের মধ্যে দেখো প্রথম দুটো ঠিক থাকবে, x² - y², অর্থাৎ প্রথম রাশি কোনো পরিবর্তন হবে না, দ্বিতীয় রাশির সাথে এবার মাইনাস হবে 2xy। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখতে পাচ্ছি 3-এর কোথায় 4 নম্বরে কোথায় সঠিক উত্তরটি আছে। 4 নম্বর প্রশ্নের সাথে উত্তর মিল করে যদি দেখি, ক নম্বরের সাথে মিলে না, খ নম্বরের সাথে মিলে না, গ নম্বরে 2xy + y² নাই, মিলছে না, তাহলে গ নম্বরেও মিলে না। আমাদের ঘ নম্বরে যদি দেখি x² + 2xy - y², তাহলে ঘ নাম্বারটার সাথে মিলে, তাহলে আমাদের ঘ নাম্বারটাই সঠিক উত্তর। এই প্রশ্নটার কিন্তু ঢাকা বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছে। এখন আমরা 5 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। 5 নম্বর প্রশ্ন এখন আমরা দেখতে চাচ্ছি। 5 নম্বর প্রশ্ন, 35 - 2x, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা এই ধরনের প্রশ্ন আমরা কয়েকটা বোর্ডে কিন্তু দেখতে পাচ্ছি, ঢাকা বোর্ড 20 এবং সকল বোর্ড 2018 সালে এই প্রশ্নটি এসেছে। হয়তো অক্ষর চেঞ্জ, হয়তো এখানে এক্স এর জায়গাতে ওয়াই দেওয়া হয়তো আছে। 5 নাম্বার প্রশ্ন, এখন আমরা সমাধানটা দেখব। 5 নাম্বার দেখো 35 - 2x, 35 - 2x - x²। দেখো এই সংখ্যাটা কিন্তু পরে লিখতে হয়, তবে তাহলে সংখ্যাটা যদি আগে লিখি তাহলে x² - 2x প্লাস কিন্তু 35 বা 35। এখন আসি স্কোয়ারের সাথে কখনো মাইনাস রাখা যাবে না, তাহলে মাইনাসটাকে আগে আমি কমন নিই, তাহলে কি হয়, এটা x² হয়ে যাবে প্লাস, এটাও প্লাস হয়ে যাবে, 2x মাইনাস কিন্তু 35 হবে, 35 হবে। এখন আমরা মিডল টার্ম করব, 35 যদি ভাঙাও তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে দেখো আমরা x², 5 × 7 = 35, তাহলে প্লাস 7x, দেখো আছে 2, আমি লিখলাম 7, তাহলে বেশি লিখেছি, তাহলে অবশ্যই বিপরীত চিহ্ন দিয়ে লিখতে হবে, তাহলে -5x, 5 × 7 = 35, তাহলে -5x - 35। দেখো এটা তো দুটা প্লাস চিহ্ন হলো, দুটা মাইনাসের হলো। এখন আমরা যদি দেখি তাহলে এই দুটার মধ্যে কি কমন, এই দুটার মধ্যে x কমন, আমরা যদি x কমন নিই তাহলে x + 7 হবে একটা, আর কিন্তু -5 যদি কমন নাও তাহলে এটাও কিন্তু x + 7ই হবে, কারণ এখানে যে এটা এখানে ব্র্যাকেটে যা হবে এটাও তাই হবে ভিতরে, তাহলে একটা x + 7 আর একটা কিন্তু x - 5,
তাহলে মাইনাস যদি এখন সামনে থাকিচ্ছে তাহলে কি হচ্ছে, একটা এক্স প্লাস সেভেন আর একটা কিন্তু এক্স আর মাইনাস ফাইভ, এক্স মাইনাস ফাইভ। কিন্তু এই মাইনাসটা যদি আমরা যে কোনো ব্র্যাকেটের মধ্যে যদি ঢুকে দিই তার চিহ্ন কিন্তু পরিবর্তন হবে। যদি মাইনাস দ্বারা এটা গুণ করো, যে কোনো একটা গুণ করতে পারো তুমি, হয় এটাতে না হলে এটাতে। এখন যদি এটাতে গুণ করো, দেখো আমাদের উত্তরে একটু যদি দেখি তাহলে দেখতে হবে এটা হচ্ছে না 7 গ নাম্বারে যদি একটু দেখি তাহলে দেখো মাইনাস দ্বারা গুণ করেছে আর গ নাম্বারেতে দেখো এই মাইনাস এক্স প্লাস সেভেন ঠিক রাখছে, ঠিক রাখে এই মাইনাস দ্বারা এটা গুণ করলে এটা মাইনাস হয়, এটা প্লাস হয়ে যায়, তাহলে প্লাস ফাইভ মাইনাস এক্স। তাহলে দেখো এটা গুণ করা হয়েছে, ওই মাইনাস দ্বারা এটাতে গুণ করছে, তাহলে কী হবে, মাইনাস এক্স হচ্ছে আর প্লাস ফাইভ হচ্ছে, সেটাকে যদি সাজাও তাহলে কী হবে, ফাইভ মাইনাস এক্স, ফাইভ মাইনাস এক্স। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এক্স প্লাস সেভেন। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা গ নাম্বারটি সঠিক উত্তর দেখতে পাচ্ছি, তাহলে 5-এর গ নাম্বারটাই সঠিক। এবার আসি আমরা 6 নাম্বার প্রশ্নটি করব। এটা মিডল টার্মের অঙ্কই। এখন আসি আমরা 6 নাম্বার প্রশ্নটা কি আছে, a টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6 এর উৎপাদক কোনটি। এখানে আমরা দেখি এখন কোনটা হয়। 6 নাম্বার a টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6। এখন আমরা যে কাজটা করব, ব্র্যাকেটের বাইরে আমরা যদি 3 দিই, ভেতরে যদি 2 দিই, তাহলে a স্কোয়ার ব্র্যাকেটের বাইরে 3 মাইনাস b স্কোয়ার ব্র্যাকেটের বাইরে 3 দিলাম। এখন a কিউব মাইনাস b কিউব সূত্র কি লেখা যায়, বলে কিউব বাদ দিয়ে লেখো, কিউব বাদ দাও, তাহলে এটাকে বাদ দাও, কিউবের সূত্রতে আমাদের বাদ দিয়ে লিখতে হয়, তাহলে কি কি থাকে, a স্কোয়ার থাকে আর এখানে মাইনাস থাকে আর এখানে b স্কোয়ার, কিউব বাদ দেয়, এটা লিখলাম। এখন আসো, এখন এটা হলো আমাদের কিউবের উৎপাদকের সূত্র ব্যবহার করেছি, সেকেন্ড ব্র্যাকেট প্রথম রাশির উপরে স্কোয়ার হবে, এখানে কি হবে, যেহেতু এখানে মাইনাস তাহলে এখানে দুটাই প্লাস হবে, তোমাদের দুটাই প্লাস হবে, ব্র্যাকেটের বাইরে 2 ব্র্যাকেটের বাইরে 2। এখন আসি এর ভেতরে a স্কোয়ার হবে, এর ভেতরে b স্কোয়ার হবে, আর সূত্রে কি হবে, a স্কোয়ারও হবে, এটি b স্কোয়ারও হবে। এখন আসি এটার জন্য কি লেখা যায়, a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b, a মাইনাস b, a মাইনাস b একটা হলো। আর এখানে কি হয় দেখি একটু, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার, a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4। আমরা দেখি আসলে উত্তর কোনটা আছে, উত্তর দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি a মাইনাস b। আমাদের উত্তরের সাথে ক নাম্বারটা দেখো, a প্লাস b ইন্টু b মাইনাস a, নাই এটা নাই, ক নাম্বার নাই, খ নাম্বার a প্লাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটাও নাই, খ নাম্বারও নাই। গ নাম্বার একটু দেখি, a মাইনাস b, a মাইনাস b সাথে a স্কোয়ার প্লাস ab মাইনাস b স্কোয়ার, এটা তো নাই, এটা আছে a মাইনাস b আছে কিন্তু এটা নাই, তাহলে গ নাম্বারও নাই। ঘ নাম্বার a প্লাস b, দেখো যে কোনো একটা থাকলে হবে, এই তিনটার মধ্যে যে কোনো একটা, এখানে যেহেতু একটাই দেওয়া রয়েছে তার মানে ঘ নাম্বারটি সঠিক উত্তর। আমাদের একটা, বাকিগুলো কোনোটার সাথে মিল না, তাহলে সেই ক্ষেত্রে ঘ নাম্বারটা উত্তর সঠিক। এবার আসি আমরা 7 নাম্বার প্রশ্নটা করব। আমরা 7 নম্বর প্রশ্ন আছে কি, দেখো 7 নম্বর প্রশ্ন যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে আছে 2√2 এক্সের ওপরে 3 প্লাস 100 কত 25। আমরা কিছু সংখ্যা যদি দেখি, 125-এর জন্য কিউবের ভেতরে আমরা যদি একটু দেখি, 125-এর জন্য 125-এর জন্য কিন্তু 5 লেখা যায়, 64-র জন্য কত কিউবের ভেতরে 4 লেখা যায়। তারপরে আমরা যদি দেখি কত 125, তারপরে যদি 216-র জন্য 6 লেখা যায়, 343 যদি থাকতো তাহলে 7 লেখা যায় কিউবের ভেতরে, 512 থাকলে 8 লেখা যায়, 729 থাকলে 9 লেখা যায়। এইভাবে আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের ভালো। তারপরে কি বলে 512-র জন্য কত কিউবের ভেতরে 8 লেখা যায়, তারপরে 729-এর জন্য কয় লেখা যায়, কিউবের ভেতরে 9 লেখা যায়। আর 1-এর জন্য কিন্তু 1 থাকলে 1 কিউবের ভেতরে 1ই লেখা যায়, আর 8 থাকলে 3 লেখা যায়, 2 লেখা যায়, এবং 27 থাকলে কিন্তু 3 লেখা যায়। তাহলে 125-এর জন্য কত লেখা যাবে, এখানে কিন্তু 5-এর ভেতরে, তাহলে কিউবের ভেতরে 5 লেখা যাবে। এমন প্রিয় শিক্ষার্থীরা আরেকটা জিনিস এখানে দেখো, এটার জন্য তাহলে কত লেখা যাবে, আমরা যদি √2-র উপরে কিউব করি তাহলে কি হয়, তাহলে √2 গুণন √2 গুণন √2, তাহলে এই দুইটা √2 গুণ করলে একটা 2 হয়। অর্থাৎ রুটের ভেতরে যদি কারো জোড়া হয়, অর্থাৎ রুটের ভেতরে আমরা যদি একটা রুটের ভেতরে লিখি 2 গুণন 2 গুণন 2, তাহলে সেই ক্ষেত্রে রুটের ভেতরে যদি কারো জোড়া হয় তাহলে জোড়া পিছে একটা সংখ্যা বের হয়, তার মানে এই দুইটা বের হবে, আর এই দুইয়ের জোড়া না হওয়া পর্যন্ত বের হতে পারবে না। তাহলে 2√2, তার মানে √2-র উপরে কিউব দেওয়া যাচ্ছে, 2√2 মানে √2-র উপরে কিউব, তাহলে এক্স এখানে কি ব্র্যাকেটের বাইরে কিউব দেওয়া যায়। দেখো আমরা কিন্তু আসলে উৎপাদকের সূত্র দেখো কত সহজে আমরা কিন্তু এগুলো দেখব। তাহলে যদি কোনো সময় দেখো যে a √a আছে তাহলে কি লেখা যাবে, তাহলে বলে √a-র উপরে কিউব লেখা যায়,
তাহলে এ রুট এ মানে রুট এর উপরে কিউব, √3 যদি হয়, 3√3 যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে √3 উপরে কিউব দেওয়া যায়। তাহলে আমরা একটু দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা। এখন তাহলে এ কিউব প্লাস বি কিউব, এখন সূত্র উৎপাদকের √2x। এখন আসি কিউবের সূত্র অনুযায়ী, তাহলে কিউবটা আমরা লিখবো না, তাহলে কিউব না লিখলে কী হবে, এখানে √2x + 5, √2x + 5। হ্যাঁ, এখন আসো এই ব্র্যাকেটের মধ্যে, যেহেতু এখানে প্লাস ব্যবহার করছি, তাহলে এই ব্র্যাকেটের মাইনাস হবে, একটা প্লাস হবে। ব্র্যাকেটের বাইরে কি হবে, সেকেন্ড ব্র্যাকেট দিবা তোমরা, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিবা, মাইনাস দিবা, তারপরে কি প্লাস দিবা, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিবা। এর ভেতরে কি হবে, √2x, আর এর ভেতরে হবে 5, এখানে হবে √2x × 5। এখন আসি ক্যালকুলেশন করে দেখি, এখানে কি হচ্ছে, √2x + 5, এখানে যদি করি √2 স্কোয়ার কাটে যাবে, 2x² হবে, 2x² হবে, এখানে 5√x - 5 √2, 5√2x + 5 এর উপর স্কোয়ার করলে কত হয়, 25, এটা হবে। এখন আসি দেখি আমাদের উত্তর মেলে কি না। আমরা একটু 7 নম্বর দেখতে চাচ্ছি, √2x + 5 কোথায় আছে, √2x + 5 আমরা গতে দেখতে পাচ্ছি। ক নাম্বারেও √2 + 5x আছে, কিন্তু এখানেও আছে এটাও, তাহলে ক নাম্বারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু খ নাম্বারে আমরা এটা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে সবগুলোতেই প্লাস, এটা কিন্তু হবে না। এখানে আমরা যদি ঘ নাম্বারে যাই দেখি, এটা তো আবার মাইনাস আছে, তাহলে ঘ হবে না, এটাও হবে না, কারণ এই যে এটা মাইনাস আছে, আমাদের মাইনাস আছে, তাহলে ক নাম্বারে আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু বরিশাল বোর্ড 2020 সালে এই প্রশ্নটি এসেছে। দেখো, √2x + 5, 2x² - 5√2x - এটা +25, দেখো আমাদের ক নাম্বারটি সঠিক উত্তর। এখন আসি আমরা 8 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। তাহলে এখানে আমরা কিন্তু একটা জিনিস দেখলাম যে পাওয়ার √3 উপরে কিউব করলে একটা 3 হয়, একটা √3 হয়, এরকমভাবে √2 উপরে কিউব করলে একটা 2 হয়, একটা √2 হয়, এরকম কিন্তু থাকতে পারে। f(x) এর একটি উৎপাদক 2x + 1 হলে নিচের কোনটি শূন্য হবে, শূন্য হবে। এখন আমাদের দেখো এই ক্ষেত্রে আমাদের কোনটা হবে, তোমরা সাধারণত সহজে বুঝতে পারবা। দেখো এই 2x + 1 সমান তোমরা 0 ধরবা, 2x + 1 সমান কী ধরবা, 0 ধরবা। তাহলে প্রথমে 1 পার করে দাও, তাহলে 2x সমান কী হবে, -1, তারপরে এক্সকে রাখো, 2 পার হয়ে গেলে কী হবে, ভাগ হবে, তাহলে -1/2, তাহলে x সমান -1/2, তাহলে এখানে -1/2 যেখানে আছে সেটা আমাদের সঠিক উত্তর। এই সব ক্ষেত্রে আমরা একটু যদি দেখি ভাগশেষ, এখানে ভাগশেষের ক্ষেত্রে কি হবে আমাদের, যেটা যদি কোনো উৎপাদক যদি ax + b হয়, ax + যদি b হয়, তাহলে সেই ক্ষেত্রে ভাগশেষ হয়, ভাগশেষ কি হবে, ax + b যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে f(-b/a) হয়। এটা ভাগশেষের ক্ষেত্রেও, আবার যে 8 নম্বর যে অঙ্কটা করলাম সেটার ক্ষেত্রেও কিন্তু ax + b/a, তাহলে 1টাকে আমরা, তাহলে এই 1টা হচ্ছে আমাদের বির মান, তাহলে ax + কি, ax + b, তাহলে ax + b, এটা বিটা 1, ax মানে আসলে 2, 2টা দেখো 1 এর নিচে চলে যাবে, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, অর্থাৎ b মানে হচ্ছে আমাদের 1, নিচে কত 2, অর্থাৎ আগের যে উত্তরটা এটাও ক্ষেত্র ভাগশেষের ক্ষেত্রে যদি এ আকৃতি হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই -1/2 হয়, তাহলে -1/2 হচ্ছে আমাদের গ নাম্বারটা, এটারও সঠিক উত্তর। এবার প্রিয় শিক্ষার্থীরা 10 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা দেখব। কি আছে 10 নম্বর প্রশ্ন, x³ - 3x² + x + 1, এটার ক্ষেত্রে নিচের কোনটি উৎপাদক কোনটি সেটা একটু দেখব। 10 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি x³ - 3x² + x + 1 রাশিটি একটি উৎপাদক। এখন আমরা আসলে এখানে যে মানগুলো দেখবা, এখানে কি আছে, +2, এখানে আছে +1, এখানে আছে কি -1, যে চিহ্ন আছে তারই বিপরীত চিহ্ন আমাদের কিন্তু বসাতে হবে। তাহলে 10 নম্বর প্রশ্নটি কিন্তু আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালে এসেছে। এখন আসি আমাদের এখানে কি কি মান দেওয়া আছে, এই যে +2-র পরিবর্তে আমাদের কিন্তু ওখানে -2 বসাতে হবে, আর +1-এর পরিবর্তে কিন্তু আমাদের -1 বসাতে হবে, তাহলে -1-এর জন্য কিন্তু +1 বসাতে হবে, -2-র জন্য কিন্তু +2 বসায় কোন মানটা বসালে আমাদের 0 হয় সেটাই কিন্তু আমাদের এই উত্তরটা সঠিক হবে, তাহলে সেটার জন্য। তাহলে এখন আসি আমরা যদি -1 বসায়, আগে আমরা যদি একটু দেখি -1 বসায়, তার মানে আমরা খ নাম্বারটা উত্তর সঠিক কিনা, যদি এটা সঠিক হয় তাহলে আমাদের -1 বসাতে হবে। -1-এর ওপর কিউব করলে কিন্তু -1 হয়, এখানে -3 × -1-এর উপর স্কোয়ার করলে 1 হয়, এখানে -1 হচ্ছে, +1 হচ্ছে, তাহলে কিন্তু -1 বসালে হচ্ছে না 0। তাহলে এখন আসি আমরা যদি এবার
+1 যদি বসায় তাহলে দেখি +1 বসালে কি হয়, একের ওপর কিউব করলে একই হয়, 3 একে 3 হয়, এখানে কিন্তু +1 হয়, এখানে কিন্তু +1 হয়, দেখা যাচ্ছে +3 1 2 3 প্লাসের 3 মাইনাসের 3, তার মানে কি 1 বসালাম আমরা, +1 বসানোর কারণে কিন্তু আমাদের এক্স এর মান কি বসাচ্ছি, এক্স সমান কিন্তু 1 বসাচ্ছি, তার মানে কি এই 1কে বামে নিয়ে আসো, তাহলে x - 1ই হবে আমাদের উৎপাদক, x - 1, তাহলে যেখানে আছে x - 1 সেখানে, তাহলে গ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। একই কাজ করব আমরা, দেখো এই যে উৎপাদক এটার আবার কোনটা, তাহলে এটার ক্ষেত্রে আমাদের 1 আছে, -2 আছে, -3 আছে, +3 আছে, আমরা x সমান কি বসাবো সেটা একটু দেখে নিই। আসলে অঙ্কটা আগে তুলে নিই। 11 নাম্বার, x এর পাওয়ার 3, x এর পাওয়ার 3 মাইনাস কত 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, আমরা x সমান কত কত বসাবো, দেখো x সমান আগে -1 যদি বসাই তাহলে x সমান -1, x সমান কত বসাবো আমরা, যেহেতু +1 আছে তার মানে আমাদের -1 বসাতে হবে, তাহলে -1 বসাতে হবে, x সমান আমরা -1 আগে বসাই, তাহলে -1-এর উপর কিউব করলে কিন্তু -1 হয়, এখানে কিন্তু -2ই হয়, এখানে কিন্তু +5 হবে, +6 হবে, তাহলে হচ্ছে না, 6 5 11, এটা -1 বসালে হচ্ছে না। আমরা যদি এবার +2 বসাই, -2-র জন্য +2 বসাতে হবে, 2-এর উপর কিউব করলে হয় 8, +2 বসায় তাহলে 2-এর উপর কিউব করলে 8 হয়, 2-এর উপর স্কোয়ার করলে 4, 4 দুগুণে কত হয় 8, 5 দুগুণে কত হয় 10, +6, তাহলে কত 8 আর 6 14, হচ্ছে না, 18 হচ্ছে না। এবার আসি -3 যদি বসায়, অর্থাৎ 3 যদি বসাও তাহলে কি হবে, 3-এর ওপরে কিউব, দেখো 3-এর ওপরে কিউব কোন মানটা বসালে আমাদের 0 হয়, 3-এর ওপর কিউব -2 গুণন 3-এর ওপরে স্কোয়ার -5 গুণন 3 যোগ 6, তাহলে 3-এর ওপর কিউব করলে 27, -9 দুগুণে কত 18, -15 যোগ কত 6, 27 আর 6 36, 18 আর 15 হয় হচ্ছে 33, 9 দুগুণে 18, এখানে 3 বসাচ্ছি আমরা, কিন্তু +3 বসাচ্ছি, তাতে কি হচ্ছে আমাদের কিন্তু 3 5 15, আমাদের 18 আর 15 33, 27 আর 6, ও এর ঠিক আছে, এটাই তো মিলে যাচ্ছে। তাহলে কি বসাচ্ছি আমরা +3, এক সমান বসাচ্ছি আমরা +3 বসালে তাহলে কত 33, 27 আর 6 33, প্লাসের 33 মাইনাসের 33 0 হচ্ছে, তাহলে আমরা কি বসালাম x সমান 3 বসাচ্ছি, তাহলে x এই পাশে 3কে এই পাশে নিয়ে আসো, তাহলে x - 3, তাহলে x - 3 হবে উৎপাদক, গ নাম্বারটি সঠিক উত্তর, গ নাম্বারটি সঠিক উত্তর x - 3, কারণ +3 বসায় কিন্তু 0 আছে, তাহলে +3 বসায় 0 আসলে তাহলে -3 হবে, x এর সাথে -3 হবে। এবার আসি 12 নম্বর প্রশ্নের সমাধান। 12 নম্বর প্রশ্নটি কি রয়েছে আমরা যদি দেখি একটু, 12 নম্বর প্রশ্ন রয়েছে, একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কোনটি, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত, খুব সুন্দর একটা প্রশ্ন, এগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় তো এই প্রশ্নগুলো থাকে। তাহলে 20% ক্ষতিতে মানে কি, 100 থেকে 20 বিয়োগ করো, 20% ক্ষতি হলে কি হবে, ক্ষতি মানে বিয়োগ হবে, তাহলে কত হচ্ছে 80, আমাদের ইংরেজিতে আছে 100 - 20, 100 - 20 ইকুয়াল কত হচ্ছে 80। এখন আসো এটা কি আমাদের বিক্রয় করা হলো, তাহলে ক্ষতিতে এটা কিন্তু এই 80 টাকা কিন্তু আমাদের বিক্রয় মূল্য, তাহলে এই 80 টাকা কি বিক্রয় বিক্রয় মূল্য কত 80 টাকা কিন্তু আমাদের, আর ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে আমাদের এখানে এই যে 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য আমাদের অনুপাত কোনটা আছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত, ক্রয় মূল্য আগে, ক্রয় আর হচ্ছে বিক্রয়, ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য, তাহলে কত 80 অনুপাত ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100, ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য হচ্ছে 80। আমরা যদি এখন ভাগ করি তাহলে কি 20 দ্বারা ভাগ করলে এটি 5 হয়, আর 20 দ্বারা ভাগ করলে এটি 4 হয়, তাহলে 5:4 হবে, 5:4 কোথায় আছে, খ নম্বরটি সঠিক উত্তর। এবার আসি, একটি দ্রব্যের ক্রয় মূল্য P টাকা হলে X% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত টাকা, আমরা কিন্তু এই অধ্যায়ে 20টার কথা বলছি, তার মধ্যে এখানে আমরা 13টা আর বাকি 7টা এর পরে আমরা কিন্তু দেখাবো তোমাদেরকে। এখন আসি, একটি দ্রব্যের ক্রয় মূল্য P টাকা হলে X% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত টাকা, আমরা এটা এখন যদি দেখি তাহলে একটু দেখো, ক্রয় মূল্য P টাকা, X% লাভে, তাহলে X% লাভ হলে যদি 10 টাকা লাভ হয় তাহলে 100-র সাথে 10 যোগ হয়, 100 যোগ 10 হয়, তাহলে X% লাভ, তাহলে 100-র সাথে কী হবে, 100-র সাথে এক্সট্রা যোগ হবে, 100 + X হবে, তাহলে লাভে এটা কি হবে বিক্রয় মূল্য, তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য 100 + X, তাহলে বিক্রয় মূল্য কি হচ্ছে, বিক্রয় মূল্য 100-র সাথে কত, বিক্রয় মূল্য হচ্ছে = 100 যোগ X টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য কত, আমাদের ক্রয় মূল্য হচ্ছে 100,
এখন দেখি ক্রয় মূল্য হচ্ছে 100 বা 100 যেটাই বলি না কেন। এখন এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। আমাদের চাচ্ছে কি লাভে বিক্রয় মূল্য কত টাকা হবে, এত পার্সেন্ট লাভে, তাহলে X% লাভে বিক্রয় মূল্য চাচ্ছে আমাদের বিক্রয় মূল্য, কিন্তু এখানে ক্রয় মূল্য কত টাকা, P টাকা। এখন আসি ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য এটা হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা, 100 যোগ X, এটা হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য এত টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা, বিক্রয় মূল্য এত টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে, ক্রয় মূল্য 1 টাকা হলে অবশ্যই 100 যোগ X ভাগ 100, আর ক্রয় মূল্য যদি P টাকা হয় তাহলে P যায় আর সাথে গুণ হবে, তাহলে যেখানে আছে সেখানেই। তাহলে আমরা যদি দেখি তাহলে খ নম্বরটা আমরা সঠিক উত্তরটা পাচ্ছি। তাহলে আমরা এখন 14 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। 14 নম্বর প্রশ্ন আমরা যদি লিখি তাহলে এখানে লেখা আছে একটি কাজ X দিনে করতে পারে, B ওই কাজই আবার Y দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে, কত দিনে, আমাদের দিন চাচ্ছে। যাই হোক আমরা যদি লিখি তাহলে ধরি সম্পূর্ণ কাজ 1, ধরি সম্পূর্ণ কাজ 1, আমরা 1 অংশ ধরে নিলাম, তাহলে সম্পূর্ণ কাজ 1 অংশ। তাহলে A X দিনে করে, X দিনে করে কাজের 1 অংশ, তাহলে X দিনে করে 1 অংশ, অতএব A 1 দিনে করে হচ্ছে 1-এর X অংশ। এখন আবার আমরা যদি ওয়াইটা হিসাব করি তাহলে B Y দিনে করে তাহলে কি হবে, 1 ভাগ B হবে এটার ক্ষেত্রে, তাহলে 1 ভাগ Y হবে, তাহলে 1 ভাগ Y হবে। তাহলে এই দুটা কাজ যদি একত্রে করে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে যোগ হবে, তাহলে কি হবে, তাহলে 1 ভাগ X প্লাস 1 ভাগ Y হবে একত্র করলে, তাহলে লসাগু কী হবে, XY, এটা কাটে যায়, তাহলে Y যোগ এখানে X হবে, অর্থাৎ X প্লাস Y ডিভাইডেড XY, এটা হবে সঠিক উত্তর। তাহলে গ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। এটা আমরা যদি যোগ করতে হবে তাহলে এই দুটা বলে দুইজনে মিলে তারা একত্রে কত দিনে কাজটা শেষ করতে পারবে, তার মানে ওই দুটো যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। এবার আসি একটি কলম 220 টাকা বিক্রয় করে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত। আমার আসলে এখানে চাষে কি, আসলে আমাদের চাষে হচ্ছে ক্রয় মূল্য কত, আর এখানে বলা আছে এই কলম 220 টাকা বিক্রয় করে, তাহলে 220টা হচ্ছে বিক্রয় মূল্য, 10% লাভ হয়, তাহলে 10% লাভে আসলে বিক্রয় মূল্য কত হয় সেটা দেখি। 10% লাভে বিক্রয় মূল্য লাভে যদি হয় তাহলে যোগ হয়, তাহলে লাভ হলে কি হয়, লাভ হলে যোগ হয় 100 সাথে, লাভ যেহেতু লাভ হয়েছে তাহলে 100 যোগ কত হবে 10, তার মানে কত হচ্ছে টোটালি 110 হচ্ছে, এটা কি লাভে বিক্রয় মূল্য, লাভে বিক্রয় মূল্য, তাহলে লাভে বিক্রয় মূল্য 110, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কিন্তু 100, তাহলে লাভ হচ্ছে 110 আর ক্রয় মূল্য হচ্ছে 100। আমাদের চাষে কি এখানে প্রশ্নের চাষে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যটা ডানে থাকবে, তাহলে বিক্রয় মূল্য 110, ক্রয় মূল্য 100, তাহলে বিক্রয় মূল্য 1, তাহলে কি হবে 100-র নিচে 110 হবে। এবার এখানে বিক্রয় মূল্য 220, তাহলে এটা কিন্তু বিক্রয়, তাহলে বিক্রয় এবার কত 220, বিক্রয় 220 হলে তাহলে এই 220 উপরে যাবে 10, এটা 100 ভাগ 110, এখানে 100 গুণন 220 ভাগ কিন্তু 110, এই শূন্য আমি যদি কাটি তাহলে 11 দুগুণে কত হয় 22, 11 দুগুণে 22, তার মানে 2 দিয়ে 100 গুণ করলে 200। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা উত্তর পাচ্ছি ক নাম্বারটি আমাদের সঠিক উত্তর। এবার আসি 16 নাম্বার, একটি বইয়ের মূল্য 30 টাকা বা বইটির তৈরি ব্যয়ের 60%, বইটি ব্যয়ের 60%, আমরা এটার জন্য কি করতে পারি সেটা এখন আসি। আমরা ধরে নেব বইটির প্রকৃত মূল্য, যদি আমরা যদি X ধরি, আমরা সেই ক্ষেত্রে ধরি বইটির প্রকৃত মূল্য, ধরি নাম্বার হচ্ছে 16, ধরি বইটির প্রকৃত মূল্য, ধরি বইটির প্রকৃত মূল্য X টাকা, ধরি বইটির প্রকৃত মূল্য X টাকা আমরা ধরে নিলাম, তাহলে X এর 60% আমাদের কিন্তু সমান হচ্ছে 30, X এর 60% সমান এখানে 30 হবে, আমাদের কিন্তু বলা আছে। তাহলে X এর তার বইটির তৈরি ব্যয়ের 60%, বইটির প্রকৃত মূল্য কত, তাহলে X এর 60% সমান 30 হবে। তাহলে X কে রেখে যদি আমরা 60% মানে কি, X এর 60% মানে 60 ভাগ 100, তাহলে 60 ভাগ 100 সমান 30, এই 100 ওই পাশে যায় গুণ হবে, 60 যায় ভাগ হবে, তাহলে X সমান কী হবে
100 গুণন 30, নিচে হবে হচ্ছে 60। তাহলে 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 6 দিয়ে 30 ভাগ করলে কত হয়? 5, 5 10 50। তাহলে প্রকৃত মূল্য হবে 50। প্রকৃত মূল্য এখানে বলছে বইটির প্রকৃত মূল্য x টাকা, তার মানে 50। আমাদের ক নাম্বারটি সঠিক উত্তর। তাহলে এক্স এর আমরা দেখে নিলাম। এবার 17 নাম্বার প্রশ্নটির উত্তর দেখব। একটি কলমের প্রকৃত মূল্যের 20% কমিশনে 48 টাকা হয়। 20% কমিশনে বিক্রয় মূল্য কত হবে? 80 টাকা। তাহলে 20% কমিশনে 20% কমিশনে বিক্রয় মূল্য হচ্ছে কত? 20% কমিশনের বিক্রয় মূল্য তাহলে 100 বিয়োগ 20, তাহলে কত? 120 মানে 80 টাকা। 80 টাকা। এই 80 টাকা কিন্তু আমাদের হচ্ছে প্রকৃত মূল্য নয়, এখানে কিন্তু আসলে আমাদের কমিশনে বিক্রয় মূল্য। তাহলে কমিশনে যদি বিক্রয় মূল্য 80 টাকা হয়, তাহলে প্রকৃত মূল্য কত ছিল? আমাদের প্রকৃত মূল্য ছিল হচ্ছে 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 80 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। আমরা যদি লিখি তাহলে ক্রয় মূল্য আমাদের, যদি ক্রয় মূল্য 80 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা, 80 টাকা হলে এখানে ক্রয় মূল্য বা প্রকৃত মূল্য আমরা যদি বলি প্রকৃত মূল্য, আমাদের অত কিছু লেখার দরকার নেই। প্রকৃত মূল্য কত হবে? 100 টাকা। এখন আসি ক্রয় মূল্য 1 টাকা হলে তাহলে 100-র নিচে ওই 80 চলে যাবে, তাহলে 80 চলে যাবে। এবার আসি আমাদের 48 টাকা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে 48টা এবার যা উপরে হবে, তাহলে 100 গুণন কত? 48 ভাগ 80। আমরা যদি কাটি তাহলে 0 কাটলাম, আর যে 6 8টা 48, 6, তাহলে 6 10 কত? 60। আমাদের এখানে 60 দেখতে পাচ্ছি, গ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। তাহলে কলমের প্রকৃত মূল্য হবে 60 টাকা। তাহলে ওই 48 টাকা দেয়, তাহলে কারণ বইটার মূল্য লেখা ছিল 60 টাকা আর বইটার দাম নিছে কিন্তু 48 টাকা। 48 টাকা নিলে ওই বইয়ের দাম ছিল হচ্ছে 60 টাকা, বইয়ের ইয়েতে লেখা ছিল 60 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে আজকে একেবারে তৃতীয় অধ্যায়ের সর্বশেষ যে বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের সমাধানটিকে আজকে দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা অনুপাত সমানুপাত অর্থাৎ 11 নম্বর অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে কিন্তু তোমাদের সামনে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।